লজ্জা করলো না সই চুরি করতে? ভাইপো অভিষেক বেরিয়েছে, লজ্জা করলো না সই চুরি করতে? দিনের গন্ধ জানাতে গেছে। আমি অভিষেক ব্যানার্জির যে চেহারা দেখলাম, এখন তো একটা চোরের মতো, হ্যাঁ, চোরটা ধরা পড়েছে, চোরের মতো মুখটাকে খুব শুকনো করে সে যাচ্ছে দেখতে পাচ্ছি। আজকে তো বিকেল 6টার আগে তাকে ভবানী ভবনে দেখা করতে বলাই হয়েছিল, 6টার আগেই তাহলে চলে যাবে বোঝাই যাচ্ছে। আর যে পিসি ভাইপোর বদমাইশি শেষ, এবং তার পিসিটা কোথায়? পিসিটাও বাঁচবে না বেশি দিন, পিসিও ধরা পড়বে। ভাইপো একটা গুঁতো পেলেই হিড়হিড় করেও পিসির নাম বলে। মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে, তা সেনাপতিটা এখন খারাপ হয়ে গেল আর নেতাটা ভালো রইল। এ কল্যাণ ব্যানার্জির মতো বাচাল কস্টিক টাং, এইগুলো মানে এর ব্যাপারে কমেন্ট করে কোনো লাভ নেই। এগুলো স্বাভাবিক, ওরা এখন সকলেই দল ছেড়ে বেরিয়ে যাবে। দল হচ্ছে পিসি আর ভাই, নোংরা রাজনীতি করতে অভ্যস্ত তো। উনি এখন এই গ্রুপটার মধ্যে গোলমাল পাকানোর চেষ্টা করবেন, যাতে ঋতব্রতর একটা গ্রুপ হয়, আবার ধরো পার্লামেন্টে কাকলি ঘোষ দস্তিদারের গ্রুপ হলো, আবার সায়নী ঘোষের একটা গ্রুপ হলো, ওই রকম বিভিন্ন রকম ভাবে। এই যে অবস্থানটা খারাপ হয়েছে, এর মূলে কিন্তু মমতা ব্যানার্জি। উনি গদ্দারি করেছেন দলের সঙ্গে, সকলের সঙ্গে, এমনকি নিজের দলের সঙ্গেও গদ্দারি করেছেন নিজের ভাইপোকে তোলার জন্য। উনি তো জন্ম গদ্দার, একটা গদ্দারের ফ্যামিলি। বারবারই বলছি, উনি আবার অন্যকে গদ্দার বলেন কি করে? ও তো দেশের প্রধানমন্ত্রী, দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে খিস্তি ঘেউর করতো, তুই তুকারি করতো, আমাদেরকে বলেছিল ডিজে বাজাবে। আরো আমরা যারা তাদের বিরোধিতা করেছিলাম এই ভোটের সময়ে নীতিগতভাবে, তো তাদেরকে উনি ডিজে বাজিয়ে আরো কি কি করবেন, আমাদের টর্চার করার জন্য, টর্চার, হ্যাঁ, এইসব টর্চার করার উনি বিভিন্ন রকম কিছু করেছিলেন। এখন তো একটা চোরের মতো, হ্যাঁ, চোরটা ধরা পড়েছে, চোরের মতো মুখটাকে খুব শুকনো করে সে যাচ্ছে দেখতে পাচ্ছি। এইটাই হয়, এটাই ভবিতব্য। খুনি, বদমাস, অশিক্ষিত, চোর, ডাকাত, সবকিছু বিশেষণ তার উপরে প্রযোজ্য হতে পারে। এবং তার পিসিটা কোথায়? পিসিটাও বাঁচবে না বেশি দিন, পিসিও ধরা পড়বে। ভাইপো একটা গুঁতো পেলেই হিড়হিড় করেও পিসির নাম বলে দেবে, কিচ্ছু করার নেই। এনিওয়ে, আমি শুধু একটা জিনিসই বলতে পারবো যে পিসি ভাইপোর বদমাইশি শেষ। কংগ্রেস দলটা একটা পারিবারিক দল, এবং সেই দলের এখন যারা কর্ত্রী, সেই দলেরও কিন্তু তুমি একটা জিনিস দেখো, কংগ্রেসের যে প্রপার্টি, সেই প্রপার্টি ভোগ করেই কিন্তু এদের এত দম্ভ, এমন কথাবার্তা, এমন ভাবে দেশের মানে রাজনীতিতে ভেসে থাকা। তুমি রাহুল গান্ধী দেখো, প্রত্যেকবার ইলেকশনে কংগ্রেস হারার পরে তিনি বিদেশে ফুর্তি যাত্রায় যান। এই টাকাগুলো কে দেয়? কংগ্রেস পার্টি। এরা কিন্তু নিম্নতন কয়েক পুরুষ বসে বসে টাকা ধ্বংস করলেও সেই টাকা শেষ হবে না কংগ্রেস দলের। ওইটা কিন্তু আসল মধুভাণ্ড, এবং ওই মধুভাণ্ডটা যদি কংগ্রেস থেকে চলে যায়, তাহলে কংগ্রেসের অবস্থা কিন্তু এই আমাদের পিসি ভাইপো কোম্পানির মতো হবে। কারণ পিসি ভাইপোর যা শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা, তারা 1000 টাকা মাসে রোজগার করার ক্ষমতা নেই তার। আমার একবার হয়েছিল, আমি বেহালার ওই অর্ণশ্রীর ওখান থেকে বেরিয়ে আমি এই আমাদের সল্টলেকের দিকে আসছি, আমাকে আধ ঘন্টার ওপর রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কি না, যুবরাজ নাকি ওই ওখানে যে এয়ারপোর্ট আছে, ওই তোমার হেলিকপ্টারে কোনো একটা জায়গায় যাবেন। ভাবতে পারো, প্রধানমন্ত্রীর জন্য কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না আমাদের। তো এই রকম অবস্থায় পশ্চিমবঙ্গের প্রশাসনকে নিয়ে গিয়েছিলেন। এবং সোনিয়া গান্ধী তাহলে কেন তাদেরকে চাই? একটা কথা তোমাকে বুঝতে হবে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এরা কিন্তু ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, ভারতীয় রাজনীতির শিরা উপশিরা কিচ্ছু চেনেন না। ইটালিয়ান সভ্যতা, ইটালিয়ান কালচার, ইটালিয়ান রাজনীতি একরকম, ইটালিয়ান ওসিআই তারা একরকম, ভারতীয় ওসিআই তারা একরকম, দুজনের ক্ষমতার পরিধিটিও আলাদা। এটা ডিটেলসে বলেছে।
তো তুমি যদি একজন বিদেশি নাগরিককে নিয়ে এসে তার শিক্ষা দীক্ষা তার কালচারকে আমাদের ভারতের রাজনীতিতে প্রথিত করতে চাও, তাহলে তো হবে না। এমনকি দেখো, আমি অনেক চেষ্টা করেছিলাম অসম থেকে, তারপরে দার্জিলিং এর পাহাড়ি এলাকা থেকে ওই চা গাছের চারা এনে আমার বাড়িতে ছোট বাগানের যে জায়গা আছে সেখানে বড় করতে, বাঁচাতে পারিনি, হয় না। কংগ্রেস পার্টি কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে জন্মানো মানুষজন, তারা ভালো হোক খারাপ হোক, নেহেরু, ইন্দিরা গান্ধী, এদের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে, এদের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। এখন সেই কাঠামোটাকে বজায় রেখে আইসিইউতে বা ওই তোমার কি বলবো, এটা ওই ভেন্টিলেশনে আছে, এবং সেই ভেন্টিলেশনের মানে টেকনিক্যালি বেঁচে থাকা কংগ্রেস পার্টির সম্পত্তি এরা ভোগ করে যাচ্ছে, যার জন্য এদের বোধটা নেই। এবং এই প্রেস্টিটিউটসদের কথা অনুযায়ী উনি যদি মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে ওনার দলে নেন, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে 2029-এর যে নেক্সট বড় ইলেকশন আছে পার্লামেন্টে, সেখানে কংগ্রেস প্রথমেই হার স্বীকার করে নিল। আরেকটা কথা বলি, এই যে মমতা ব্যানার্জি সবাইকে গদ্দার বলতেন, উনি অত্যন্ত রাজনৈতিক এবং মানে শিক্ষা দীক্ষায় মূর্খ বলেই এ কথাটা বলতে পারতেন। তার কারণ রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যিনি তাকে প্রতিষ্ঠা দিলেন, সেই রাজীব গান্ধী, যিনি তাকে 1984 সালে যাদবপুরে ইলেকশনে দাঁড় করিয়ে কংগ্রেসের টিকিটে জেতালেন, প্রথমেই কিন্তু তার সঙ্গে গদ্দারি করলেন। তারপরে অটল বিহারী বাজপেয়ী তাকে বহুদিন মন্ত্রিত্ব দিয়েছেন, রেলের মতো মন্ত্রিত্ব, গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব তিনি পেয়েছেন। সেখানেও ঝগড়াঝাটি করে অটল বিহারীর পেছনে ছুরি মেরে তিনি একটা ফ্লিমসি গ্রাউন্ডে ওখান থেকে বেরিয়ে এসে আবার কংগ্রেসের সঙ্গে আলাদা দল হিসেবে গাঁটছড়া বাঁধলেন। আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল প্রতিষ্ঠার আগে যে কংগ্রেস দলের অবস্থান ছিল আর এখন কংগ্রেস দলের যে অবস্থান, সেইটা যদি তুমি দেখো, এই যে অবস্থানটা খারাপ হয়েছে, এর মূলে কিন্তু মমতা ব্যানার্জি। উনি গদ্দারি করেছেন দলের সঙ্গে, সকলের সঙ্গে, এমনকি নিজের দলের সঙ্গেও গদ্দারি করেছেন নিজের ভাইপোকে তোলার জন্য। উনি তো জন্ম গদ্দার, একটা গদ্দারের ফ্যামিলি। বারবারই বলছি, উনি আবার অন্যকে গদ্দার বলেন কি করে? এবং এই গদ্দার যেখানে যেখানে গেছে, যার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে, তারই পতন হয়েছে। সুতরাং তুমি জেনে নিতে পারো যে এই গদ্দাররা যদি সোনিয়া গান্ধী তাদের অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু সোনিয়া গান্ধীর পতন অবশ্যম্ভাবী। এরা ততদিন ভেসে থাকবে, কারণ এদের কিন্তু একমাত্র উদ্দেশ্যটাই হচ্ছে যে ওই সম্পত্তি ইত্যাদি সমস্ত বজায় রাখা, যাতে ওই 2/3 যে মেজরিটির জন্য তৃণমূলের সিম্বল এবং তৃণমূলের প্রপার্টিটা যাতে পিসিভাইপো কোম্পানির থেকে বেরিয়ে না যায়। ওরা তো বুঝতেই পারছে এটা পুরোটাই দুর্নীতি করে অর্জন করা টাকা। যে এই যে গ্রুপটা বলা হচ্ছে এখন 21 জন না 22 জন হয়ে গেছে আউট অফ 28, তো 2/3 অনেক ওপরেই আছে। মমতা ব্যানার্জি কিন্তু, আমি যতদূর ওর মোডাস অপারেন্ডি জানি, খুব নোংরা রাজনীতি করতে অভ্যস্ত, তো উনি এখন এই গ্রুপটার মধ্যে গোলমাল পাকানোর চেষ্টা করবেন, যাতে ঋতব্রতর একটা গ্রুপ হয়, আবার ধরো পার্লামেন্টে কাকলি ঘোষ দস্তিদারের গ্রুপ হলো, আবার সায়নী ঘোষের একটা গ্রুপ হলো, ওই রকম বিভিন্ন রকম ভাবে। কিন্তু রাজ্যসভায় এটা কিন্তু খুব একটা কাজ করবে না। কেন কাজ করবে না? যে রাজ্যসভায় যারা রেজিগনেশন দিচ্ছে সেই জায়গাগুলোতে সমস্ত তো এখন বিজেপির লোক ইলেক্টেড হবে, এই রেজিগনেশন গুলো অ্যাকসেপ্ট হবে, এবং 13 জনের মধ্যে অলরেডি 9 জন দিয়ে দিয়েছে, যাদের বাজারে ব্যক্তিগত এবং তাদের যে তোমার প্রফেশনগত যদি খানিকটা বিশ্বাসযোগ্যতা থাকে, তারাই কিন্তু রেজিগনেশন দিচ্ছে। লক্ষ্য করে দেখো, হ্যাঁ, যাদের কোনো ক্রেডিবিলিটি নেই, ওই ভাইপো মার্কা, সেটাকে তো লাথি মারলেও যাবে না, সেটা তো কোনো রকমে, বললাম তো, যেগুলোর 1000 টাকা মাসে নিজের রোজগার করার ক্ষমতা নেই, সেগুলোই খালি ওর সঙ্গে থাকবে। আমি অনেক আগেই বলেছিলাম যে এই দলটা কিন্তু 3 মাসও টিকবে না এরা ইলেকশনে হেরে যাওয়ার পরে।
তার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে এই দলে যারাই যুক্ত ছিল বা এখনো আছে বা যারা ব্রেক হয়ে বেরিয়ে আসছে এই দল থেকে, এদের প্রত্যেকের যুক্ত থাকার আসল কারণ হচ্ছে দুর্নীতির ফেভিকল। এই দুর্নীতির ফেভিকলটা তখনই সম্ভব যদি এরা ক্ষমতায় থাকে। যেহেতু ক্ষমতায় নেই, সুতরাং দুর্নীতি এক ডাস্টবিনে সবাই এসে লাথি মারছে এবং দুর্নীতির গন্ধ চারদিকে বেরোচ্ছে। এর তো কোনো জবাব হয় না। বন্দ্যোপাধ্যায় বলছে আমি এখন ডাস্টবিন হয়ে গেছি। হ্যাঁ, উনি তো ডাস্টবিনেই তো খুঁটে খুঁটে খেয়েছেন এতদিন। ততদিন ভালো ছিল। মমতা ব্যানার্জি ভালো, অভিষেক ব্যানার্জি খারাপ, এটার তো কোনো মানে হয় না। যিনি মমতা ব্যানার্জি তিনি অভিষেক ব্যানার্জি, এটাই তো তৃণমূল দল ছিল। উনি তো আগে অনেকে তৃণমূলের সকলেই বক্তৃতা দিতে গিয়ে বলতো দোষ হতো খালি কুণালের, যে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে, তা সেনাপতিটা এখন খারাপ হয়ে গেল আর নেতাটা ভালো রইল। এ কল্যাণ ব্যানার্জির মতো বাচাল, কস্টিক টাং, এইগুলো মানে এর ব্যাপারে কমেন্ট করে কোনো লাভ নেই। এগুলো স্বাভাবিক। ওরা এখন সকলেই দল ছেড়ে বেরিয়ে যাবে। দল হচ্ছে পিসি আর ভাই, আর অন্যদের যাদের কেউ নেবে না, ওই একটা কে জানি আছে সেই পার্লামেন্টের সেই দুর্নীতির দায়ে তার হয়তো লোকসভার দলও বেরিয়ে যায়। একে নিয়ে কি বলবো? এরা কি লেখাপড়া জানে? এরা হচ্ছে একটা কি কুইজ মাস্টার। কুইজ মাস্টারকে যদি শিক্ষিত আর বুদ্ধিজীবী বলতে হয়, তাহলে ওয়াই নট অন্যান্য প্রফেশনের যারা মানে ব্লু কালার জব করে তারা কেন হবেন না? এসব তো এটা তো মানে লেখাপড়া, সংস্কৃতি, রাজনীতি সব দিক থেকে অজ্ঞ একজন মানুষ মমতা ব্যানার্জি তিনি করতে পারেন। আর ক্লাস 8 ফেল তার ভাইপো এবং জাল ডিগ্রি তো পিসি ভাইপো দুজনেরই, এরাই করতে পারে। অন্য কোনো এতটা মূর্খ রাজনীতিক বোধহয় নেই যারা এটা করবে। এবং এদের থেকেও মূর্খ হবে যারা এই দুজন লায়াবিলিটিকে, ভারতের রাজনীতিতে সবচেয়ে বড় লায়াবিলিটি হচ্ছে এই পিসি ভাইপো কোম্পানি, হ্যাঁ, এদেরকে যারা নিজের করে নেবে। এদের নিজেদের দুটো ভোট ছাড়া আর কোনো ভোট নেই। এদের ফ্যামিলির লোকেরা এখন ভোট দেবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। উনি যে চুরি করেছেন, উনি যে ধর্ষণে মদত দিয়েছেন, আমি জানি না ধর্ষণকারী কিনা, সেটা আবার বেরিয়ে আসবে। অনেকের তো সেই অরূপ বিশ্বাসদের তো ধরা পড়ছে। একজনের বউ তো আবার ডিভোর্স নোটিশ দিয়েছে। অরূপ বিশ্বাসের সঙ্গে আবার খুব ক্লোজ এক মহিলা ছিল আমাদের, ওই আমার বাবার দেওয়া একটা বাড়ির ওখানে, ওটা বাড়িটাকে এক্সটেনশন করছিলাম, সেখানে আমার যে কন্ট্রাক্টর ছিল তার থেকে বহু টাকা কাটমানি নিয়েছে। ওর থেকে মাল সাপ্লাই করতে হতো। এগুলো আমরা বলি না সাধারণত, কিন্তু সে মহিলা এখনো কাউন্সিলর আছে। সে বোধহয় মাঝখানে অরূপ বিশ্বাসকে ডিফেন্ড করেছিল, ওটাকেও ধরলে হবে। শোনো, তৃণমূলে কোনো ভদ্র লোক, ভদ্র মহিলা থাকতে পারে না। আমার সবচেয়ে খারাপ লাগে তৃণমূলে যারা জীবিকা নির্বাহ করত, তৃণমূলের হয়ে কাজ করে, তাদের ফ্যামিলির লোকেরা এখন রাস্তা দিয়ে হাঁটতে পারছে না, এমন অবস্থা। তৃণমূল মানেই একটা কুৎসিত, এবং কুৎসিত চরিত্রের লিডার হচ্ছে দুজন পিসি ভাইপো কোম্পানি। তো তুমি ওই ভাইপোটাকে কি বলবো? ও তো আপ্রাণ চেষ্টা করবে পালিয়ে যেতে। ওর বন্ধু তো ভানুয়াতুতে পড়ে আছে। বন্ধু না চাকর কে ছিল, সে কয়লার টাকা চুরি করে। তার তো বাবা মাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, এরপরে ওকেও খুঁজতে পাওয়া যাবে না। সে তো চুলের চিকিৎসা করতেও দুবাইয়ে পালাতো। এখন দুবাইয়ে পালানো বন্ধ, কারণ ভারতবর্ষের কোনো এয়ারপোর্ট থেকেও বেরোতে পারবে না। এখন কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ চাইছে যে এদের বিরুদ্ধে অ্যাকশন হোক, নোটিশ নয়, অ্যাকশন হোক। আমি মানে জনসাধারণের যা নার্ভ বুঝতে পারছি অ্যাকশন হওয়ার দলে। তা না হলে এক একটা করে চুনোপুটি নেতা ধরা পড়ছে আর তাদেরকে ডিম থেকে গোবর অব্দি ছুঁড়ে মারছে সাধারণ লোক। সেটা তো কোনো পলিটিক্যাল পার্টি অর্গানাইজ করছে না। তাহলে এই যে অবস্থা দাঁড়িয়েছে, এটার যদি সম্মান বর্তমান রাজনৈতিক নেতৃত্ব এবং বর্তমান যে এই মানে ল এনফোর্সিং যে এজেন্সিগুলো আছে সেগুলো যদি না দেয়, তাহলে তাদের ক্রেডিবিলিটি নষ্ট হবে, এদের নয়। এদের তো কোনো ক্রেডিবিলিটি নেই।